আসসালামু আলাইকুম। কালো জাদুর কারণে এক যুবতী মেয়ে বন্দী হয়ে যায় জিনের দুনিয়াতে। হাতে আছে মাত্র 1000 দিন। এরই মধ্যে যদি এক বিশেষ রিচুয়ালের মাধ্যমে তাকে জিনের বশ থেকে বের না করা যায়, তাহলে তার সাথে সাথে শেষ হয়ে যাবে আরো 4টি জীবন। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং ইন্দোনেশিয়ার এক মেয়ের সাথে এমনটি ঘটেছে, যে ঘটনা এক আইডি থেকে নিজের পরিচয় গোপন রেখে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল এক অজ্ঞাত ব্যক্তি। চলুন জানা যাক এই গল্পে এমন কি আছে যে কারণে সামান্য একটি ফেসবুক পোস্ট রূপ নিল ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়ানক মুভিতে। গল্পের শুরুতেই আমরা একটি পুরনো অনেক বড় বাড়ি দেখতে পাই। সেখানে দুজন মেয়ে ছিল, তারা দুজন বোন, এবং এই বাড়িতেই কিছু একটা নিয়ে তারা কাজ করে। হঠাৎই তাদের দুই বোনের মধ্যে থেকে একজন অনেক ভয়ের সাথে দৌড়ে আসে। তার নাম হলো জুম। সে দৌড়ে এসে তার বোন রাতিকে জানায় যে রিচুয়ালটা করার কথা ছিল সেটা সম্পূর্ণ করা হয়নি এখনো। কথা শুনে রাতি অনেক ভয় পেয়ে যায়, আর এরপর তারা ভয়ে ভয়ে একটি রুমে প্রবেশ করে। এই রুমে ছিল এক অসুস্থ পচা গলা মেয়ে। এখানে তার অবস্থা দেখে বোঝাই যায় এই মেয়েটির নাম হলো ডেলা। আর এখানে এই দুই বোনের কাজ হচ্ছে ডেলাকে প্রতিদিন গোসল করানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তবে এটা করার সময় অবশ্যই তাদের রেডিওর সাহায্যের প্রয়োজন হয়। কি কারণে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত রেডিওটি খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে এই দুই বোন হয়ে পড়েছিল একেবারেই অসহায়। আর এই কারণেই তারা ডেলাকে গোসল না করিয়ে বরং তাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে, যে ঢাকনাটি তৈরি ছিল বাঁশ দিয়ে। ডেলাকে ঢেকে রাখার সময় তার একটি হাত ঢাকনার নিচে এমন ভাবে আটকে যায় যে তাকে পুরোপুরি ঢাকা যাচ্ছিল না। তাই তো রাতে চলে যায় ওই হাতটি সরিয়ে দিতে। ঠিক তখনই ওই শয়তানি জিন ডেলার গলা চেপে ধরে এবং অনেক বাজেভাবে তার মাথা বারবার আঘাত করতে থাকে। অসহায়ের মতো রাতি তখন তার বোনের কাছে সাহায্য চাইতে থাকে। তবে তার বোন জুম এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নিজের জায়গা থেকে নড়তে পর্যন্ত পারছিল না। তার সামনেই ডেলা তার বোনকে চৌকির উপর নিয়ে যায় এবং পা দিয়ে আঘাত করে তার মাথা ভেঙে ফেলে। এই সব কিছু দেখে বসে বসে কান্না করছিল বেচারি জুম। সে তার বোনকে বাঁচানোর জন্য একটু চেষ্টাও করতে পারেনি। এমন সময় ডেলা এক লাফে তার সামনে চলে আসে, আর আস্তে আস্তে করে তার চেহারা ফ্যাকাশে হতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এক জীবন্ত লাশ। তার চোখগুলো ছিল পুরোপুরি সবুজ। একটি কালো হাত তার পেছন থেকে বেরিয়ে আসে এবং তার এক ভয়ানক শয়তানি হাসির মধ্য দিয়ে এই দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। এখন এই ঘটনার বেশ কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। ইন্দোনেশিয়ার এক ছোট্ট গ্রামের এক মেয়ে, যার নাম শ্রী। সে খুবই কষ্টের সাথে তার দিন পার করছিল। সে তার বড় বোনের সাথে একটি ছোটখাটো রেস্টুরেন্টে কাজ করত। তার কিছু টাকার প্রয়োজন ছিল, যে কারণে সে তার বোনের কাছে টাকা চায়। তবে তার বোন তাকে ওই টাকা দিতে পারে না, কারণ তার নিজের বাচ্চার পড়াশোনার খরচ আছে। তবে যেহেতু সিরির এই টাকার খুবই প্রয়োজন ছিল, তাই তার বোন তাকে একটি জবের নোটিশ দেখায়। এই গ্রামের সবচেয়ে ধনী পরিবার হলো এটমোজো পরিবার, এবং ওই পরিবারেই একজন হাউসকিপারের প্রয়োজন। ব্যাপারটা সিরির কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ কিছুদিন আগেও এটমোজো পরিবার একজন হাউসকিপারের জন্য এরকমই একটি নোটিশ বের করেছিল। তারা এই কয়েকদিনের মধ্যে অনেকবার হাউসকিপার বদলেছে, আর এটি কখনোই কোনো সাধারণ ব্যাপার না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সিরি এত টাকা কেন চাইছিল। মূলত সিরি তার বাবাকে খুবই ভালোবাসতো এবং তার বাবা বর্তমানে অনেক অসুস্থ ছিল। তার বাবার চিকিৎসার জন্য খুব বেশি টাকার প্রয়োজন ছিল, আর এই টাকার অঙ্ক এতটাই বেশি ছিল যে সিরি দিনরাত এক করে পরিশ্রম করলেও এত টাকা ম্যানেজ করতে পারছিল না। তাই তো কোনো উপায় না থাকায় তাকে যে কোনো জবই জয়েন করতে হতো, তাও আবার চোখ বন্ধ করে। এখন সে এই ব্যাপারেই ভাবছিল, এরই মধ্যে সেখানে একজন অদ্ভুত লোক আসে, যার কিনা মুখ ঢাকা ছিল। সে সিরির কাছে পানি চায়। সিরি যখন তাকে পানি দিতে আসে, তখন সে দেখতে পায় সেখানে শুধুমাত্র সে ভাত খেয়েই চলে গিয়েছে। বাকি সবজি বা তরকারি সে কিছুই খায়নি। সেই সাথে সে টাকাও কম দিয়েছে। সে মূলত ভাতের দামটা দিয়েই সেখান থেকে বের হয়ে যায়। সিরি তাকে পেছন থেকে ডাকতে থাকে, তবে সে কোনো সাড়া দেয় না। তাই সিরিও এত কিছু না ভেবে বেরিয়ে যায় এটমোজো বাড়ির উদ্দেশ্যে তার নতুন চাকরির জন্য। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এখানে তো অনেক বড় লাইন রয়েছে। অনেক শিক্ষিত মানুষেরাও এখানে এসেছে এই মেয়েদের চাকরির জন্য,
কারণ মাত্র কয়েকদিনের দেখাশোনার জন্য অনেক বেশি টাকা দেওয়া হচ্ছিল এই চাকরিতে। সিরি যখন জানতে পারে যে অনেক শিক্ষিত মানুষেরাও এই চাকরি থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে, তখন সে একেবারেই হতাশ হয়ে পড়ে, কারণ তার শিক্ষাগত যোগ্যতা তো এত ভালো ছিল না। এ কারণেই সে সেখান থেকে ফিরে আসতে শুরু করে। এমন সময় অঝোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে গেটের ভেতরে ঢুকতে থাকা অ্যাটমোজো ফ্যামিলির গাড়িকে সে দেখতে পায় না। ফলস্বরূপ ওই গাড়ির সাথে তার সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন ওই গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে অ্যাটমোজো ফ্যামিলির একজন মেয়ে, যে কিনা সিরিকে ধরে বাসার ভেতরে নিয়ে আসে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। এই বাড়ির ভেতরে আসার পর থেকেই সিরির কেমন যেন অদ্ভুত অনুভব হচ্ছিল। এমন সময় সিরির সাথে থাকা ওই মেয়েটিকে কেউ একজন ডাক দেয়, ফলে সে সেখান থেকে চলে যায়। সিরি তখন ওই ঘরে একেবারেই একা ছিল। সে দেখতে পায় ওই রুমে অনেকগুলো ছবি টাঙানো আছে। উপরে টাঙানো একটা ছবির দিকে তার নজর যায়, যেখানে একজন মহিলার কোলে একটি বাচ্চা আছে। প্রথম দেখাতে এই বাচ্চাটার দুটো মাথা সে লক্ষ্য করে, কিন্তু পরবর্তীতে সে যখন ওই ছবিটির দিকে তাকায়, তখন সে দেখতে পায় বাচ্চাটির তো একটিই মাথা, আর সেই সাথে তার চোখের কালারও চেঞ্জ হচ্ছে, ঠিক যেন মুভির প্রথমে দেখানো জিনের আছর করা ওই মেয়েটির মতো। সিরি যখন অবাক চোখে এই দৃশ্য দেখছিল, ঠিক তখনই ওই মেয়েটি তাকে ডাক দেয় এবং জানায় এই বাড়ির হেড বাকারসো তার সাথে দেখা করতে চাচ্ছে। সবার সৌভাগ্য হয় না বাকারসোর সাথে দেখা করার, তাই সিরি অনেক ভাগ্যবতী। সে যদি বাকারসোকে রাজি করাতে পারে, তাহলে তার চাকরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিরি অনেক ভয় পাচ্ছিল, তবে সে কোনো মতে সাহস করে বাকারসোর রুমে প্রবেশ করে। এই ঘরটি যেমন অদ্ভুত ছিল, ঠিক তেমনই অদ্ভুত ছিল বাকারসো। সে এখানে সিরিকে প্রথমেই জিজ্ঞাসা করে যে তার ক্লায়ন ফ্রাইডেতে জন্ম কিনা, যা শুনে সিরি বেশ অবাক হয়ে যায়। ক্লায়ন ফ্রাইডে হলো ইন্দোনেশিয়ান ক্যালেন্ডারের একটি বিশেষ দিন, ঠিক ফ্রাইডে 13-এর মতো, অর্থাৎ ইন্দোনেশিয়ান ক্যালেন্ডারের একটি ডেট হচ্ছে ক্লায়ন। আর এই ক্লায়ন যদি শুক্রবার অথবা মঙ্গলবারে পড়ে, তাহলে বিশ্বাস করা হয় যে ওই রাতে সকলের বাড়িতে মহিলা জিনেরা প্রবেশ করবে। তাই তো এই জিনিদের হাত থেকে বাঁচার জন্য ক্লায়ন ফ্রাইডেতে ইন্দোনেশিয়ানরা একটি বিশেষ রিচুয়াল পালন করে। ওই দিনই জন্ম হয়েছিল সিরির। আর বাকারসো যে শুধুমাত্র এটা জানতো এরকমটাই নয়, সে এটাও জানতো যে সিরি এখানে তার বাবার চিকিৎসার জন্য টাকা ইনকাম করতে এসেছে। এই সবটা শুনে সিরি বেশ অবাক হয়ে যায়। তবে বাকারসো যখন প্রমিস করে যে সে সিরির বাবার চিকিৎসার জন্য সাহায্য করবে, তখন সে কিছুটা শান্ত হয়ে যায়। তবে পরক্ষণেই সে অনেক বেশি ঘাবড়ে যায় যখন বাকারসো নিজের মুখ আলোতে আনে। সে এখানে সিরিকে জিজ্ঞাসা করে যে সে কি এই কাজটি করতে পারবে। সিরি তার ভয়ঙ্কর পচা গলা মুখ দেখেও রাজি হয়ে যায়, কারণ তার টাকার প্রয়োজন ছিল। বাকারসো তাকে আবারও সতর্ক করে, কারণ একবার রাজি হয়ে গেলে সে আর পিছে সরতে পারবে না। এটা জানার পরও সিরি হ্যাঁ বলে দেয়। তখন বাকারসো তার চুলের একটি অংশ কেটে নেয় এবং তাকে সাথে নিয়ে একটি বিশেষ রুমে যায়। সেখানে গিয়ে সে সিরির চুল দিয়ে কিছু রিচুয়াল করে, যে রিচুয়ালের ফলে সিরি তার কাছে বাধা হয়ে থাকবে। সে বাকারসোকে কোনো রকম ধোকা দিতে পারবে না। আর এরপর সে একটি কাপড় এবং পানি দিয়ে বলে তাকে গোসল করিয়ে দিতে। একথা বলে বাকারসো যখন নিজের শরীরের ওপর থেকে কাপড় সরায়, তখন দেখা যায় তার শরীরের অবস্থা তার মুখের অবস্থা থেকেও জঘন্য। সিরি তার দিকে তাকাতে পর্যন্ত পারছিল না, তবুও বাধ্য হয়ে তার শরীর তাকে পরিষ্কার করিয়ে দিতে হয়। এই কাজ করতে করতেই এক অদ্ভুত ধোঁয়ার কারণে সিরি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরে গাড়ির ভেতরে অ্যাটমোজো পরিবারের ড্রাইভারের ডাকে। এই ড্রাইভারের নাম ছিল সুগি। সুগি এখানে সিরিকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছিল। যাওয়ার আগে সে সিরিকে বলে যে সিরি যেন আজকের কোনো ঘটনার কথা কারোর সাথে শেয়ার না করে। এখন ওই রাতে সিরি যখন তার বাবাকে জানায় যে সে ওই চাকরিটা পেয়ে গিয়েছে এবং এই চাকরির সূত্রে তাকে আটমোজা পরিবারের সাথে থাকতে হবে, তখন এই কথা শুনে সিরির বাবা বেশ চিন্তিত হয়ে পড়ে। তখন সিরি বলে শুধুমাত্র টাকার জন্য তার মায়ের চিকিৎসা করাতে না পারার কারণে তাকে ছোটবেলাতেই মা ছাড়া বড় হতে হয়েছে। তবে সে তার বাবাকে এইভাবে হারাতে পারবে না, তাই সে এই চাকরিটি করবে। যা শুনে তার বাবা তার নিজের দিকে খেয়াল রাখতে বলে। এখন ওই দিন গভীর রাতে সিরি ছিল যে সে কোনো এক শয়তান জিনের বশে আছে। জিনের আসরে